একটা কমিউনিটি আছে, সে কমিউনিটি নাকি বন্দে মাতরম করবে না। আর সোনিয়া গান্ধী বা কংগ্রেসের কথা বলুন, দেখুন আমরা তো বন্দে মাতরম বলি, আর ওদের ক্ষেত্রে ব্যাপারটা বন্দে মাতারোম। তাদের কাছ থেকে তোলাবাজি হতো, তোলাবাজিটা বন্ধ হয়েছে। লাস্ট আপনারাই বলুন, কোনো এমএলএ এরকম ভাবে অ্যাভেলেবেল কবে ছিল? এই এলাকার যিনি আগে এমএলএ ছিলেন তাকে দেখা যেত না, লোকের সাথে মিট করতেন না। 100 কোটি তো বলিনি আমি, আমি 1300 কোটি বলেছি। 100 কোটি নয়, 1300 কোটি। আর অভিযোগ নয়, শুধু অভিযোগের কোনো প্রমাণ থাকে না। যেখানে যারা ছিল তারা মাদ্রাসার গন্ডি বেরিয়েছে কিনা সন্দেহ। আমি উইথ রিজনস বললাম, মাদ্রাসা টার্মটা খুব কনসিয়াস ভাবে ইউজ করলাম, স্কুল কলেজে যায়নি। একাধারে তিনি সফল আইনজীবী, আবার ক্ষুরধার রাজনীতিবিদও বটে। রাজ্য বিজেপির তরুণ তুর্কি মুখ। রাজারহাট গোপালপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আজকে রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, এই বেলা বাংলায় আপনাকে স্বাগত। প্রথমে জিজ্ঞেস করব, কেমন আছেন? ভালো আছি আপাতত। দাদা, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে 100 দিন পেরিয়ে গিয়েছে। আমার প্রথম প্রশ্নই আপনার কাছে, এই 100 দিনে আপনি অ্যাজ এ সিটিজেন বা অ্যাজ এ এমএলএ এমন কি চেঞ্জেস দেখেছেন যেটা হয়তো বিগত 15 বছরে আপনি দেখেননি? অনেক কিছু। আপনি যে অফিসে বসে আছেন এখন, এই অফিসে আমি 11টা থেকে আছি। বিভিন্ন লোকজন আসছে, তাই কথা বলছি। এরপর আমার কৈখাল অফিসে আমি বসবো, লোকজনের সাথে কথা বলা, তার প্রবলেমগুলো সলভ করা। তো লাস্ট আপনারাই বলুন, কোনো এমএলএ এরকমভাবে অ্যাভেলেবেল কবে ছিল? এই এলাকার যিনি আগে এমএলএ ছিলেন তাকে দেখা যেত না, লোকের সাথে মিট করতেন না, তাদের কথা শুনতেন না। এটা গেল বিধানসভার ইস্যু। এই বিধানসভার জলের একটা বড় প্রবলেম আছে। জল জমে না, জমেনি এই বছরই বলি আমি মিথ্যে কথা বলছি। জমেছে জল, জল নেমেও গেছে। পিডাব্লিউডি, এয়ারপোর্ট অথরিটি, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, হিডকো, সবাইকে নিয়ে আমি রাস্তায় ছিলাম। জায়গাগুলো পয়েন্ট করা হয়েছে এবং আপাতত এই বছরের বর্ষাকে ট্যাকেল করার জন্য রাফলি 100টার কাছাকাছি টেম্পোরারি পাম্প বসানো হয়েছে, জল বের করে দেওয়া সম্ভব হয়। জল নিকাশি ব্যবস্থা করা হচ্ছে। রাস্তাঘাটে গরিব মানুষ ব্যবসা করে, হকার আছে, তাদের কাছ থেকে তোলাবাজি হতো, তোলাবাজিটা বন্ধ হয়েছে। পার্কিংয়ের জায়গা, পিডাব্লিউডি পার্কিংয়ের জায়গাতে তোলাবাজি হতো, সেগুলো বন্ধ হয়েছে। মানুষ নিজের মতো ব্যবসা করছে, সেখান থেকে টাকা পয়সা নেওয়া বন্ধ। দেখা গেল তো এই বিধানসভার। রাজ্যে যদি বলি আমি, মানে মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু হয়েছে, নাইট বাস সার্ভিস চালু হয়েছে, দুর্গা স্কোয়াড শুরু হয়ে গেছে, মহিলা নিরাপত্তাকে দেখা হচ্ছে স্পেশালভাবে। স্পেশাল রুটে মহিলাদের জন্য রাতে বাস পরিষেবা চালু করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার অলরেডি 1,40,00,000 মহিলার অ্যাকাউন্টে অলরেডি চলে গেছে। আয়ুষ্মান ভারত কার্ড শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে দেখতেন আপনারা শিলান্যাস, খালি শিল্প আসতো না, শিল্প আসছে, রিয়েল ইনভেস্টমেন্ট হচ্ছে এবং একের পর এক মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের দেখা যাচ্ছে বিভিন্ন শিল্প গিয়ে এক্সপ্যানশন উইংগুলোতে ফিতে কাটার জন্য। রাজ্যে শিল্প সম্ভাবনা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসছে শিল্পের জন্য। ডিএ আন্দোলন, এত বড় আন্দোলন ছিল, 20% ডিএ ইনক্রিজ একবারে হয়নি কোনোদিন, হয়েছে। 8 লক্ষ কোটি টাকার একটা দেনা নিয়ে যে সরকার চলছিল, সেই সরকার এসে এতগুলো কাজ হচ্ছে, মানুষের উপকারে লাগছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, শাসকের আইন নয়। দিস আর দ্য চেঞ্জেস। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিবে বলে। তো সেই প্রাণনাথ কিন্তু এখন জেলের ভেতরে। এবং আপনি যখন এমএলএ প্রচার করছিলেন, বিধায়কের জন্য নির্বাচনে দাঁড়িয়েছিলেন এই এলাকায়, তখন নিশ্চয়ই আপনি শুনেছিলেন বহু অভিযোগ, যেটা আমরা এরপরে জানতে পারি যে 5 বছরে 100 কোটি টাকার উপরে সম্পত্তি বেড়েছে এই দম্পতির। তো এই তো একটা চাঞ্চল্যকর অভিযোগ। কি দেখেছিলেন আপনি যখন প্রচারে এসেছিলেন, মানে কি পরিস্থিতি ছিল? 100 কোটি তো বলিনি আমি, আমি 1300 কোটি বলেছি। 100 কোটি নয়, 1300 কোটি। আর অভিযোগ নয়, শুধু অভিযোগের কোনো প্রমাণ থাকে না। আমি যাকে যা খুশি বলে দিতে পারি অভিযোগ করার নামে। তো আমি যে আমার যে কমপ্লেনটা করেছিলাম, তাতে প্রত্যেকটা ডকুমেন্ট, প্রত্যেকটা ডিড অ্যানেক্স ছিল। পাহাড় কেনা ছিল তার মধ্যে, প্রপার্টি কেনা ছিল তার মধ্যে। এবার কেউ প্রপার্টি কিনতেই পারে, তাতে আপত্তি নেই। ফর এক্সাম্পল, আমি যদি কোনো প্রপার্টি কিনছি, আমার ট্যাক্স ফাইল পারমিট করছে, ওটা কেনার ক্ষেত্রে আমার ওটা ডিসপ্রপোর্শনেট নয়, আমি কিনতে পারি, আমার প্রবলেম নেই। যদি আমার ট্যাক্স ফাইল পারমিট করছে না, আমি কিনে যাচ্ছি, কি করে সম্ভব বলুন তো? ক্যাশ পারচেস হচ্ছে বেশ কিছু জায়গায়, কি করে সম্ভব ওগুলো? তো ওভারঅল ইস্যুগুলো ছিল। যিনি কুঞ্জ সায়নার কথা বলেছিলেন তারও জেলে যাওয়ার কথা ছিল। বাচ্চা ছোট,
কোর্ট রিল্যাক্সেশন দিয়েছে। দাদা, আপনি বিজেপির যেটা বললাম প্রথমে তরুণ তুর্কি মুখ, সেই নিয়ে আপনি অবশ্যই দেখেছেন যে দেশ জুড়ে একটা আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছিল এই ককরোচ জনতা পার্টিকে নিয়ে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন যেটা হয়েছিল, এবং তারপরে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, সেটা থেমে গেল। তারপরে এখন দেখা যাচ্ছে দেশ জুড়ে যে স্কুল আছে, বিশেষ করে প্রাথমিক স্কুল, সেটা নিয়ে তারা দাবি তুলছে যে সেগুলোর পরিকাঠামো ঠিক করতে হবে। এবং আমরা বাঁকুড়ায়ও রিসেন্ট একটা ঘটনা দেখলাম। তো এই টোটাল বিষয় নিয়ে আপনার কি মন্তব্য, এবং সিজেপি কে, ককরোচ জনতা পার্টিকে আপনি কি চোখে দেখছেন? ভারতবর্ষের জেনজি যদি বলা হয়, জেনজি পাগল নয়, দে আর কোয়াইট শার্প, দে আর ইন্টেলিজেন্ট। তারা জানে ও সত্যি কি এবং নাটকটা কি। নিট আন্দোলন ছিল তো, নিট আন্দোলন ছিল, নিজের পরীক্ষা ক্যান্সেল হলো, রি এক্সাম হলো, স্টুডেন্টরা ভর্তি হয়ে গেল। তারপরে আন্দোলনটা কেন হলো বলুন তো, ভেবেছেন কোনোদিন? আচ্ছা, দিল্লিতে আন্দোলন হচ্ছিল, মানলাম, ওনাদের মনে হচ্ছে পেপার লিক্স ফিক্স নিয়ে ইস্যু, পেপার লিক্স সিরিয়াসলি এটা বড় ইস্যু, আন্দোলন হওয়া উচিত, হয়েছে। তার মধ্যে নিটের কতজন ছিল, সেকেন্ড কোশ্চেন আমার। থার্ড, ঝাড়খণ্ডে এত বড় একটা ইস্যু হলো, ঝাড়খণ্ডের ছাত্রদের দাবিও বাধ্য হলো সরকার। ঝাড়খণ্ড নিয়ে কেন এই ককরোচ জনতা পার্টিকে দেখা গেল না বলুন তো? প্রশ্ন থাকবে এগুলো। স্কুল উন্নত হওয়া উচিত, আমি মনে করি প্রত্যেক এলাকার স্কুলগুলো ভালো হওয়া উচিত। একটা আন্দোলন এরকম কেন হয় না যে মানুষদের ইনকাম ট্যাক্সটা দেওয়া উচিত? ইনকাম ট্যাক্স সবার দেওয়া উচিত। ভারতবর্ষে যা জনসংখ্যা, তার কত শতাংশ মানুষ ট্যাক্স দেয়? রিটার্ন ফাইল করে বলার কথা বলছি না আমি, কত শতাংশ মানুষ ট্যাক্স পেমেন্ট করে? 1 টাকা হলেও ট্যাক্স দেয়। মানে ডাইরেক্ট ট্যাক্সের কথা বলছি আমি, ইনডাইরেক্ট ট্যাক্স না। ইনডাইরেক্ট ট্যাক্স আমরা সবাই দিই, ডাইরেক্ট ট্যাক্স কতজন দেয়? দেয় না। কেন দেয় না বলুন তো? দেশ নির্মাণের মানুষের মানে আমাদের কন্ট্রিবিউশন থাকা উচিত। এটা নিয়ে কেন আন্দোলন হয় না? আচ্ছা, লিকার স্ক্যাম থেকে শুরু করে আর বাদ বাকি যেগুলো ছিল দিল্লির, সেগুলো নিয়ে কেন আন্দোলন হলো না? আন্দোলনটা সিলেক্টিভ, এবং জেনজি বলা হচ্ছে। আই স্ট্রংলি বিলিভ জেনজি নয়। কলকাতায় যে আন্দোলন হলো সেটা নিয়ে, যেখানে যারা ছিল তারা মাদ্রাসার গণ্ডি বেরিয়েছে কিনা সন্দেহ। আমি উইথ রিজনস বললাম, মাদ্রাসা টার্মটা খুব কনসিয়াসভাবে ইউজ করলাম। স্কুল কলেজে যায়নি, বেশিরভাগই শিক্ষাটা ওই মাদ্রাসার। তো হ্যাঁ, হওয়া উচিত। আর আমি তো আরও মনে করি আরেকটা আন্দোলন হোক না, আমি তো চাই যুব সমাজ আন্দোলন করুক, যে দেশ জুড়ে মাদ্রাসা তুলে দিয়ে স্কুল চালু হোক। ছেলে মেয়েকে ইমাম বানিয়ে কি হবে? ডাক্তার ইঞ্জিনিয়ার হোক ছেলে মেয়েরা, পড়াশোনায় এগোক, ভালো হোক। মাদ্রাসা পড়িয়ে ওই কোরআন পড়তে শিখে তো লাভ নেই। অ্যাকচুয়াল প্রপার এডুকেশনটা পাক। এটা আন্দোলন হোক না, যে মাদ্রাসা তুলে দিয়ে রেগুলার স্কুলিং চালু করার। দাদা, বন্দে মাতরম এতদিন বিজেপি সম্প্রতি ওটাকে পুরো, যে বন্দে মাতরম গানটাকে ব্যবহার করছে, এর আগে পর্যন্ত কিন্তু প্রথম কিছু স্তবক ব্যবহার করা হতো। এবার আমরা এই সম্প্রতি দেখলাম স্বাধীনতা দিবসের দিনই, যখন আইনও পাশ হয়ে গিয়েছে যে বন্দে মাতরমকে পূর্ণ মর্যাদা দিয়ে গাইতে হবে, সেখানে দেখা গেল কংগ্রেসের কংগ্রেস ভবনে, সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে তারা রয়েছেন। এবং যে স্তবকগুলিতে মাতৃবন্দনা হচ্ছে, মানে দেবী দুর্গা, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, সেই লাইনে তারা থামিয়ে দিল, এবং পরবর্তীতে কংগ্রেসের তরফে সাফাই গাওয়া হলো যে না, মল্লিকার্জুন খাড়গে দাঁড়িয়েছিলেন বলে সোনিয়া গান্ধী বসার জন্য সিট চাইছিলেন। তো এই ধরনের, এইভাবে বন্দে মাতরমের অপমান, এটা মানে মেনে নেওয়া কি যায়? যে মন্ত্রে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, যেই মন্ত্রে ভারতবর্ষের বিপ্লবীদের বুকে আগুন জ্বেলেছিল, সেই মন্ত্রকে অপমান করা হলো, তাই নাকি? বন্দে মাতরম তো পুরোটাই নেওয়া উচিত ছিল। সিলেক্টিভ কতগুলো স্ট্যান্ডা বাদ দিয়ে কেন নেওয়া হলো? নেওয়া হওয়ার কারণ ছিল, কিছু স্ট্যান্ডা বলা যাবে না। একটা কমিউনিটি আছে, সে কমিউনিটি নাকি বন্দে মাতরম করবে না। আর সোনিয়া গান্ধী বা কংগ্রেসের কথা বলুন, দেখুন আমরা তো বন্দে মাতরম বলি, আর ওদের ক্ষেত্রে ব্যাপারটা বন্দে মাতারোম। তো বন্দে মাতারোম যারা বলে, তারা বন্দে মাতরমকে সম্মান করবে না, সেটাই স্বাভাবিক। তো বন্দে মাতরমকে সম্মান করবে না, সেটাই স্বাভাবিক। তো ওদের কাছ থেকে খুব একটা বেশি এক্সপেক্টেড নয়। এরা রাজনৈতিক দলের বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা শুরু করে দিয়েছে। দাদা, একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমরা ভোটের পরে 4 তারিখের পরে দেখেছি যারা বিজেপি ছিল না তারাও বিজেপি হয়েছে। আপনিও এই নিয়ে বারবার সরব হয়েছেন, আপনি বারবার আওয়াজ তুলেছেন। সেক্ষেত্রে আপনি যখন দেখছেন যে এই যাদের বিরুদ্ধেই লড়াই ছিল তাদেরই একটা বি টিম তৈরি হলো, এবং তারা আবার বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে কিন্তু নানা রকম মিটিং করছে, আলোচনা করছে, ক্লোজ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে একজন আপনি একদম মাঠ থেকে উঠে আসা একজন কর্মী, এটা আমার কতটা দুঃখ দেয়, বা কি অনুভূতি হয় এইগুলো দেখলে? বিজেপি না হওয়া যায় না। ঠিক কপালের এখান থেকে শুরু করে এই পর্যন্ত তিলক লাগানো বা একটা গেরুয়া উত্তরীয় পড়লেই বিজেপি হওয়া যায় না।
যতদিন না কেউ নিজের মন থেকে নিজেকে বিজেপি মনে করতে পারে। আত্মত্যাগ থাকে, সমর্পণ থাকে, সব কিছু নিয়ে একজন বিজেপি কর্মী তৈরি হয়, কার্যকর্তা তৈরি হয়। এবার হট করে এসে বিজেপি হওয়া যায় না। কে কার সাথে মিট করলো তাই নিয়ে সে বিজেপি হয়ে গেল বলে আমি বিশ্বাস করি না। একটা আদর্শ, যে আদর্শের পিছনে এতগুলো বছর আমরা ছুটছি, আজও ছুটে চলেছি, সে আদর্শকে যারা বুঝলো না তারা বিজেপি কি হবে। আসছে, অনেকে আসার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, অনেক বড় বড় কথা বলছে, বলুক না, কি অসুবিধা আছে। তো এরা বিজেপির কেউ নয়, এরা বিজেপি নয়, এরা বিজেপির কেউ নয়। তো আমাদের ডেটাবেস আছে কে আমাদের নয়, সব হিসাব আছে। কেউ এসে যদি বিজেপি বলে আজকে নিজে, আপত্তি নেই, কিন্তু আমরা জানি সে আসলে কি। এবং অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তরুণজ্যোতি তিওয়ারি স্যার। তো তার কাছ থেকে আমরা শুনলাম কিভাবে তার রাজারহাট গোপালপুর এলাকায় তিনি জল সমস্যা নিয়ে কথা বললেন, সেগুলো কিভাবে ঠিক করা যায়, এবং তাছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, রাজ্য এবং জাতীয় স্তরের বিষয় নিয়েও কথা হলো। আমাদের লক্ষ্য থাকবে কিভাবে এই রাজারহাট গোপালপুরকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যান দাদা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।